তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। এমনিতে তো সিএম পাঙ্কে 1 অক্টোবরে যে এনএক্সটি শোটা আছে তার জন্য অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা রয়েছে, কিন্তু কালকের এনএক্সটি শোতে সিএম পাঙ্কের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পেয়েছিলাম। আর সিএম পাঙ্ক সেখানে গিয়ে করলোটা কি, সিএম পাঙ্ক সেখানে গিয়ে ওমেন্স ডিভিশনের মধ্যে নাক গলাচ্ছে। সে গিউলিয়া আর রক্সিনের মধ্যে ফিউড চলছে, আর সেখানে সিএম পাঙ্ক গিউলিয়াকে সাপোর্ট করতে গেছিল। আর ডাব্লিউডাব্লিউ 2K24 নামে যে গেমটা রয়েছে সেই গেমেতে এখানে ডমিনিক মিস্টেরিওকে তার বাবার রে মিস্টেরিও মার্কসটা দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ডমিনিক মিস্টেরিও রে মিস্টেরিও মার্কস পরে আছে, কারণ একটা সময় আমরা ডমিনিক মিস্টেরিওকে মার্কসেতে দেখেছিলাম এন্ট্রান্সের সময়। আর শুধু ডমিনিক মিস্টেরিও নয়, জনসিনাও একবার মার্কস পরে এসেছিল, আর সেটা অনেক বছর আগে। তো ডাব্লিউডাব্লিউ কি করেছে, জনসিনাকে 2K24 গেমের ভেতরেও সেই মার্কসটা দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ওপরের দুটো হচ্ছে 2K24 এর গেমের গ্রাফিক্স, আর নিচের দুটো হচ্ছে অরিজিনাল, যেটা আমরা টিভিতে দেখতে পেয়েছিলাম। আর এবারে একটু আজকের AEW ডাইনামাইটের শোয়ের রেজাল্ট নিয়ে কথা বলা যাক। আজ যে ক্রিস জেরিকো ভার্সেস অরেঞ্জ ক্যাসিডির ভেতরে ম্যাচ ছিল, এখানে স্টোরি লাইনটা হচ্ছে যে অরেঞ্জ ক্যাসিডি একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে ক্রিস জেরিকোর। কখনো জ্যাকেট ছিঁড়ে দিচ্ছে, কখনো গাড়ি নষ্ট করে দিচ্ছে, আর ক্রিস জেরিকো তার টাকা আদায়ের জন্য অরেঞ্জ ক্যাসিডির পেছনে পড়ে রয়েছে। কিন্তু টাকা তো আদায় হয় না, প্রত্যেকবার নতুন নতুন জিনিস ক্ষতি করে আরও বেশি খরচা বাড়িয়ে দিচ্ছে ক্রিস জেরিকোর। তো এই ম্যাচটাতে আজকে কী হলো, এই ম্যাচটাতে আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাসিডি ক্রিস জেরিকোকে পিন করে দেয়, আর এখানে অরেঞ্জ ক্যাসিডি জিতে গেছে, যার ফলে ক্রিস জেরিকোর মাথা আরও বেশি গরম হয়ে গেছে। টাকা তো আদায় হলো না, উল্টে ম্যাচটাও হেরে গেল। এছাড়া আমরা রিকোসে ভার্সেস বিস্ট মর্টোজের মধ্যে ম্যাচ দেখতে পাই, কারণ আগের সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম যে বিস্ট মর্টোজের রিটার্ন হয়েছিল, আর সে রিকোসেকে স্পিয়ার মেরে দিয়েছিল। তো এই ম্যাচটায় কী হয়, এই ম্যাচটাতে রিকোসে বিস্ট মর্টোজকে হারিয়ে দেয়। এছাড়া একটা দারুণ ট্যাগ টিম ম্যাচ ছিল, ইয়াং বাকস আর কাজুচিকা ওকারে এক টিমে ছিল, আর একদিকে ছিল টাকেশিটা, উইল অসপ্রে আর ফ্লেচার। তো এই ম্যাচটা হচ্ছে ফেস ভার্সেস হিল টিমের ভেতরে, আর চ্যালেঞ্জার ভার্সেস চ্যাম্পিয়ন টিমের ভেতরে। তো এখানে কি হয় যে চ্যাম্পিয়ন টিমই জিতে যায়। ম্যাচটা নিঃসন্দেহে খুবই ভালো ছিল, এখানে রেসলিং কোয়ালিটির কথা তো আর বলতেই হবে না। এখানে হিল টিম জিতে যায় যারা চ্যাম্পিয়ন ছিল, এখানে ইয়াং বাকস আর কাজুচিকা ওকেরা জিতে যায়। আর ম্যাচ শেষ হওয়ার পর আমরা টাকেশিটার সাথে উইল অসপ্রে আর ফ্লেচারের একটু ঝামেলাও দেখতে পাই, কারণ তারা ম্যাচ হেরে গেছে, আর টাকেশিটা একদমই খুশি নয় উইল অসপ্রে আর ফ্লেচারের ওপর। এছাড়া আমরা ডিন অ্যামব্রোসের টিমের ডমিনেশন আজও কন্টিনিউ হতে দেখতে পেলাম। আগের সপ্তাহে কী হয়েছিল যে প্রাইভেট পার্টির ওপরে ডিন অ্যামব্রোসের টিম অ্যাটাক করে দিয়েছিল, তাই এবারে প্রাইভেট পার্টি সেই অ্যাটাকের বদলা নিতে আসে, কিন্তু বদলা তো নিতে পারে না। উল্টে দেখতে পেলাম যে প্রাইভেট পার্টির একটা মেম্বারের হাত ডিন অ্যামব্রোস হাতুড়ি বাড়ি মেরে একেবারে থেঁতো করে দেয়। সিজারও তার হাতটা চেপে ধরেছিল, আর ডিন অ্যামব্রোস এসে সেই হাতের ওপরে জোরে হাতুড়ির বাড়ি একটা মারে। সবার লাস্টে ডার্বি অ্যালেন চলে আসে সেভ করার জন্য। আমরা জানি যে ডিন অ্যামব্রোস আর ডার্বি অ্যালেনের মধ্যে এখন ফিউড চলছে, এদের মধ্যে যে জিতবে সে ড্যানিয়েল ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করবে। আর এখানে কি হয় যে ডার্বি অ্যালেন আসার পর ডিন অ্যামব্রোস আর বাকি টিম মেম্বাররা এখান থেকে কেটে পড়ে। আর 2 অক্টোবর AEW ডাইনামাইটের যে শোটা রয়েছে সেই শোটা হতে চলেছে AEW'র 5th অ্যানিভার্সারি, আর সেখানের জন্য একটা দারুণ ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে উইল অসপ্রে ভার্সেস রিকোসে। আর এরা দুজনেই কিরকম রেসলার তোমরা তো জানোই, তো ম্যাচটা কতটা সুন্দর হতে চলেছে সেটা তো আর বলতে হবে না। এবার কি হচ্ছে যে সার্সা ব্যাঙ্কসকে নিয়ে AEW'র ব্যাকস্টেজের একটা বড় সমস্যা দেখা গেছে, আর সেই সমস্যাটা হচ্ছে যে সার্সা ব্যাঙ্কসকে খুবই স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে AEWতে। এমনকি তাকে লকার রুমেতে প্রাইভেট একটা লকার রুম দেওয়া হয়েছে। আর অবাক করা বিষয় হলো যে AEWতে অনেক বড় বড় স্টার রয়েছে, কিন্তু শুধুমাত্র সার্সা ব্যাঙ্কসকেই প্রাইভেট লকার রুম দেওয়া হয়েছে, যেটা কিন্তু কোনো মেল সুপারস্টারকেও দেওয়া হয়নি। যেখানে ক্রিস জেরিকো, কেনি ওমেগা, ডিন অ্যামব্রোস, তারপরে ড্যানিয়েল ব্র্যান্ডের মতো বড় বড় স্টার রয়েছে, তাদেরকে প্রাইভেট লকার রুম দেওয়া হয়নি। সেখানে কিন্তু সার্সা ব্যাঙ্কসকে একাকে প্রাইভেট লকার রুম দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে সার্সা ব্যাঙ্কস AEWতে আসার সাথে সাথেই তাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হয়। এর ফলে বাকি যে সমস্ত চ্যাম্পিয়ন মানে উমেন্স ডিভিশনে মেম্বাররা রয়েছে তারা স্ট্রাগল করছে, কিন্তু তারা তাদের অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু সার্সা ব্যাঙ্কসকে আসার সাথে সাথেই চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছে। সে কোনো রকম পরিশ্রম না করেই এসে চ্যাম্পিয়নশিপ পেয়ে গেল, আর যারা স্ট্রাগল করছে তারা কিচ্ছু পেলো না। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে সার্সা ব্যাঙ্কসের জন্য খুবই সিকিউরভাবে আর খুবই স্পেশালভাবে ট্রাভেল অ্যারেঞ্জ করা হয়। AEW'র বাকি সুপারস্টাররা একরকমভাবে ট্রাভেল করে, আর সার্সা ব্যাঙ্কসকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রাভেলের সময়। তাকে একেবারে আলাদা করে সেপারেটভাবে ট্রাভেল করানো হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এই নিয়ে AEW'র ব্যাকস্টেজে বহুত ঝামেলা হচ্ছে। মেল সুপারস্টাররা তো কিছু বলছে না, তারা এখানে কিছু বলতে আসেও নি। সমস্যা হচ্ছে যে ফিমেল ডিভিশনে ঝামেলা বেঁধে গেছে। ফিমেল ডিভিশনে বেশ কিছু বড় বড় স্টাররা রয়েছে,
যেমন একটা বড় নাম হচ্ছে পেজকে তো তোমরা চেনো, পেজ এইটা নিয়ে অনেক বড় আপত্তি তুলেছে যে সার্সা ব্যাংকসকে কেন এত বেশি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে আর বাকিরা কি খোলামকুচি, এটা নিয়ে খুবই সমস্যা চলছে। তো এই ব্যাকস্টেজ হিটের আউটকামটা শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। AEW হয়তো ভেবে নিচ্ছে যে সার্সা ব্যাংকস তাদের জন্য ব্রক লেসনার বা রক যে কাজটা করেছে সেই কাজটা করে দেবে, আর AEW ভেবেছে যে সার্সা ব্যাংকস হচ্ছে AEWর রক বা ব্রক লেসনার, কিন্তু সেটা তো কোনো দিক দিয়েই লাগে না। সার্সা ব্যাংকসে খামোকাই মাথায় চড়িয়ে রেখেছে AEW। আর আমরা কি কখনো কার্ট অ্যাঙ্গেলকে WWE রিংয়ে রিটার্ন করতে দেখতে পাবো? তো এর অ্যান্সার কার্ট অ্যাঙ্গেল নিজে দিয়ে দিয়েছে। কার্ট অ্যাঙ্গেল বলছে যে না, তাকে আর কোনোদিন WWE রিংয়ে দেখতে পাওয়া যাবে না। কিছুদিন আগে পর্যন্ত সম্ভব ছিল, কিন্তু এখন তার হেলথের অবস্থা অতটাও ভালো নেই, আর সে পুরোপুরি রিটায়ার হয়ে গেছে রেসলিং জগৎ থেকে। সে আর কোনোদিনও রেসলিং করবে না। আর রেসলম্যানিয়া 35-এ তার ম্যাচ হয়েছিল ব্যারন কর্বিনের সাথে, রিটায়ারমেন্ট ম্যাচ ছিল। সেই ম্যাচটা খুবই খারাপ ছিল, কার্ট অ্যাঙ্গেল সেখানে হেরে গেছিলো। আর তার রিটায়ারমেন্ট ম্যাচ সে ব্যারন কর্বিনের সাথে তো নয়, বরং জন সিনার সাথে লড়তে চেয়েছিল, কিন্তু WWE তো তার কথা শুনলো না। তাকে যেরকম সম্মানের সাথে রিটায়ারমেন্ট করানো উচিত ছিল ততটা সম্মান তো তাকে দেওয়া হয়নি। এটা দুঃখ সারা জীবনই কার্ট অ্যাঙ্গেলের থেকে যাবে। তো কার্ট অ্যাঙ্গেলের একটা বড় সড়ো আফসোস থেকে গেল যে তার রিটায়ারমেন্টটা ভালোভাবে হলো না রেসলিং জগতে। আর এরপরে কথা বলা যাক পরের সপ্তাহে যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রন ব্রেকার ভার্সেস জে উসোর ম্যাচটা হবে, সেখানে রেজাল্ট কী হতে পারে। তো এখানে কি জে উসো জিতবে? তো আমার মনে হয় কোনো চান্স নেই, জে উসো এখানে জিতবে না। এখানে ব্রন ব্রেকার তো এত সহজে তার চ্যাম্পিয়নশিপ হারবে না। আমার মনে হয় এখানে জাজমেন্টে এসে কোনো ঝামেলা করবে, যার ফলে এইখানে জে উসো হেরে যাবে। না হলে একেবারে ক্লিনভাবে তো মনে হয় না জে উসোকে হারাবে, কারণ এতে জে উসো খুবই উইক হয়ে যাবে, কারণ জে উসো প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ ম্যাচই তো হেরে আসছে। আর এখানেও যদি ক্লিনভাবে হেরে যায় তাহলে জে উসোর ক্যারেক্টারের জন্য সেটা খুব একটা ভালো হবে না। তো আমার মনে হচ্ছে যে জাজমেন্ট ডের সাথে যেহেতু ঝামেলা চলছে, তাই এখানে পুরো জাজমেন্ট ডে এসে হয়তো কিছু একটা ঝামেলা করবে, যার ফলে তার লাভ উঠিয়ে এখানে ব্রন ব্রেকার জে উসোকে হারিয়ে দেবে। এখানে টাইটেল চেঞ্জ হওয়ার খুব একটা চান্স তো আছে বলে মনে হয় না আমার। আর এরপরে নিউজ হচ্ছে যে ব্যাড ব্লাডেতে রোমান রেন্সের টিমের সাথে আমরা যে সোলো সিকোবার টিমের ম্যাচ দেখতে পাবো, এখানে হয়তো কোনো একটা বড় সারপ্রাইজ আমরা দেখতে পেতে পারি। আর প্রথম কথা হচ্ছে যেখানে যদি কোডি রোডস আর রোমান রেন্স হেরে যায় সেটাই অনেক বড় সারপ্রাইজ হয়ে যাবে। কিন্তু এখানে যে সারপ্রাইজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হয়তো আমরা দেখতে পেলাম যে এখানে সোলো টিমেতে নতুন মেম্বার অ্যাড হলো, বা ফাইনালি আমরা যার জন্য এতদিন ধরে ওয়েট করছি যে রোমানকেও কেউ সাহায্য করতে আসবে, রোমানের টিমেও নতুন ব্লাড লাইনের মেম্বার আসবে, সেইটা হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু একটা জিনিস তো শিওর, এইখানে কিছু একটা প্ল্যান তো নিশ্চয়ই ট্রিপল এইচ করবে। এতটা সিম্পল তো রাখবে না যেখানে শুধুমাত্র এদের দুটো টিমের মধ্যে ম্যাচ হবে, একজন জিতবে একজন হারবে, এটা তো হবে না। এখানে কিছু একটা গন্ডগোল হবে, একটা সারপ্রাইজ এলিমেন্ট তো ট্রিপল এইচ এখানে প্ল্যান করবেই, যেমনটা বেশ কিছু ফ্যান্স আর কিছু নিউজ সোর্সের তরফ থেকে স্পেকুলেট করা হচ্ছে। তো এটা অবভিয়াসলি যে এখানে কোনো সারপ্রাইজ এলিমেন্ট যদি থাকে তো আমরা হয় রোমানের টিমে কাউকে আসতে দেখতে পাবো, আর না হয় আমরা সোলোর টিমে কাউকে আসতে দেখতে পাবো। সব থেকে বেশি চান্স আছে জিমি উসোর রিটার্নের। এবার কী হবে সেটাই এখন দেখার, আদৌ আমরা কোনো সারপ্রাইজ দেখতে পাই কিনা, কারণ রিসেন্ট টাইমে সারপ্রাইজ বলতে তো আমরা খুব একটা বেশি কিছু দেখতে পাইনি, শুধুমাত্র রোমানের রিটার্ন হয়েছে, এটাই জাস্ট একটা বড় জিনিস। আর সেরকম কোনো সারপ্রাইজ তো আমরা রিসেন্ট টাইমে দেখতে পাইনি। তো এইখানে কী সারপ্রাইজ হবে সেটাই এখন দেখার। তো আশা করছি এখান থেকে ভালো কিছু আমরা দেখতে পাবো, শুধুমাত্র জাস্ট একটা সিম্পল ম্যাচ দিয়েই না এরা ছেড়ে দেয়। এখানে একটা বড় স্টোরি ইনভলভ আছে, তো এখান থেকে আমরা বড় কিছুই আশা করছি। ট্রিপল এইচ তো প্রত্যেকটা প্রিমিয়ার লাইভ ইভেন্টের আগে এটা বলে দেয় যে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। ব্যাশ ইন বার্লিনের আগেও এরকম বলেছিল, কিন্তু আমরা ব্যাশ ইন বার্লিনে কী দেখতে পেলাম, সেখানে কোনো রকম সারপ্রাইজই ছিল না, কিছুই সেখানে আমরা দেখতে পেলাম না। শুধুমাত্র এক গাদা হতাশা নিয়ে আমরা টিভি অফ করে শুয়ে পড়লাম। তো এইরকম যেন ব্যাড ব্লাডের সাথে না হয় এটাই আশা করব। তো দেখা যাক এখন কী করে। ট্রিপল এইচকে বিশ্বাস করা খুবই মুশকিল জিনিস হয়ে গেছে এখনকার দিনে। তো ট্রিপল এইচের ব্যাপারটা এমন হয়ে গেছে যে বলে অনেক কিছু কিন্তু করে কিছু না, আবার অনেক সময় কিছু বলে না কিন্তু অনেক কিছু করে বসে। তো কোনটা কখন কী করবে সেটাই বলা মুশকিল। তো এরপরে কথা বলবো যে সেথ রলিন্সের রিটার্ন কবে হতে পারে। তো সেথ রলিন্সের রিটার্ন কবে হতে পারে এটা WWE নিজেই রিভিল করে দিয়েছে বলতে পারো। কারণটা হচ্ছে যেখানে কালকের যে বলেছিলাম যে স্যাটারডে নাইট মেন ইভেন্ট যে শোটা WWE অ্যানাউন্স করেছে তাতে সেথ রলিন্সকে অ্যাডভার্টাইজ করা আছে, আর এই শোটা হতে চলেছে ডিসেম্বরের 14 তারিখে। আর এখানে যেহেতু সেথ রলিন্স অ্যাডভার্টাইজ রয়েছে, তো তোমরা এক্সপেক্ট করতে পারো যে আমরা ডিসেম্বরের 14 তারিখের আগেই সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। আর তাছাড়া নভেম্বরের 30 তারিখে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস রয়েছে, তো বলা যায় না আমরা হয়তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসেই সেথ রলিন্সকে দেখতে পেয়ে গেলাম। কিন্তু যেহেতু সেথ রলিন্স এখানে অ্যাডভার্টাইজ রয়েছে, তো তোমরা পুরোপুরি এটা এক্সপেক্ট করতে পারো যে আমরা নভেম্বরেতে সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের WWE নিউজ ভিডিওতে।